নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজ সোমবার আমরা যথারীতি বিনিয়োগে বসতে লক্ষ্যের একটি নতুন পর্ব নিয়ে ফিরে এসেছি। আজকের পর্বে আমরা একটু গত সপ্তাহের একটু পর্যালোচনা করব। যে আহ, সপ্তাহের শুরুটা বেশ ধাক্কা দিয়ে শুরু হয়েছিল, চারিদিকে লাল রক্তাক্ত শেয়ার মার্কেট। পর পর দু তিন দিন বেশ বেশ কিছু পয়েন্ট পড়েছিল, দাম কমে গেছিল বহু শেয়ারে। তারপর সপ্তাহের শেষ দিকে দেখা গেল দু তিন দিন বেশ খানিকটা বেড়ে নিফটি গিয়ে দাঁড়িয়ে রয়েছে 24,300, প্রায় 400-র কাছাকাছিতে। আর সেন্সেক্স রয়েছে 78,100 পয়েন্টে প্রায়। তাহলে এই যে হঠাৎ করে উত্থান, পতনটাই বা কেন হয়েছিল, উত্থানটাই বা কেন হচ্ছে, এবং এই উত্থানের ধারা কি বজায় থাকবে, আর অতীত ইতিহাস কি বলছে, আমরা আজকে মূলত এটা নিয়েই আলোচনা করব। এবং এই যে উত্থান পতনের যে ধারাটা, বিশেষ করে উত্থানের যে ধারাটা, সেটা অতীত ইতিহাস ঘেঁটে আমরা যদি দেখি, তাহলে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি ধরনের একটা প্রভাব ফেলেছিল, কি ধরনের রিটার্ন দিয়েছিল, আমরা সেই দিকেও একবার এক নজরে দেখে নেব। আমাদের সঙ্গে যথারীতি রয়েছেন কৌশিক ঘোষ স্যার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমার শোতে। নমস্কার। তো স্যার, সেই বাদুড়ের তেল মাখানো বাঁশে ওঠার মতো খেলা চলছেই। এক পায়ে গোলাম, দু পা পিছলাম, আবার তিন পায়ে গেলাম, এরকম ব্যাপার। তাহলে এই যে এগোচ্ছে পেছোচ্ছে, অনেকেই বলছেন যুদ্ধ বিগ্রহ অন্যতম কারণ। এছাড়াও এক্সটার্নাল কি কি ফ্যাক্টরস আছে, এবং আপনি কি এরপরে কি কিছু আশা দেখা যাচ্ছে, মানে বিশেষজ্ঞরা কি বলছেন? আচ্ছা, প্রথমেই বলি যে মার্কেট যে উপরে যায় নিচে যায়, এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু মানুষের স্বভাবের জন্য, হুম। হিউম্যান সাইকোলজির জন্য। তার কারণ হচ্ছে মার্কেটে যে কিনছে আর যে বেচছে, যে কিনছে সে ভাবে সেই দামটা ভালো, আর যে ওই দামেই বেচছে সেও ভাবে ওই দামটাই ভালো। তো এবার যে যে কেনা বেচার জিনিসটা আছে, ওখানেই কিন্তু মার্কেটের উপরে আর নিচে হতে থাকে। অনেক সময় বেশি লোক ভাবে যে এখন কেনাটাই ভালো, অনেক সময় বেশি লোক ভাবে এখন বেচাটাই ভালো। সেই জন্য মার্কেটটা উপর নিচ যায়। এবার ভাবুন, মার্কেট যদি উপর নিচ না যেত, তাহলে তো এটা এফডির মতো হয়ে যেত। তাহলে হুম। না মার্কেটের দরকার থাকতো, না কিছুর দরকার থাকতো, তাই না? এটাকে বলে প্রাইস ডিসকভারি। প্রাইস ডিসকভারি তখনই হয় যখন যখন অনেক লোক মিলে তারা বিভিন্ন নিজেদের চিন্তাধারা অনুযায়ী নির্ধারণ করেন যে এই স্টকের প্রাইস কত দেব। ফেস ভ্যালু তো 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 100 টাকা, হুম। কিন্তু ওটার অ্যাকচুয়াল ভ্যালুটা কি, ওটার ইন্ট্রিনসিক ভ্যালু কি, সেটা কত দেব, সেটা তো এক একজন এক এক ভাবে ক্যালকুলেশন করে। এবং তাদের কেউ নেতিবাচক দৃষ্টিতে দেখে, কেউ ইতিবাচক দৃষ্টিতে দেখে। সেই জন্যই মার্কেট ওপর নিচে যায়। এই মার্কেট ওপর নিচ যাওয়াতেই কিন্তু লোকে পয়সা বানায়। হুম। যদি মার্কেট ওপর নিচ না যেত, তাহলে তো এফডির মতো হয়ে যেত। হুম। তাহলে তাহলে কোনো চিন্তাই ছিল না, না মিউচুয়াল ফান্ডের দরকার হতো, না কিছুর দরকার হতো। আপনার একটা একটা স্টকের মতো কিছু একটা থাকতো, তার নাম হচ্ছে সেন্সেক্স বা নিফটি। ব্যাস, হুম। তাতেই সবাই একটু পয়সা থাকতো। ব্যাস। আর বছরের পর কারো বছর কোনো একই প্রয়োজন রিটার্ন হতো না। দিতে, কারোরই কোনো প্রয়োজন হতো না, তাই না? তো এবার সেই কথা দিয়ে শুরু করে, এবার আমি আগে ইতিবাচক কথাটা বলি। এরকম নয় যে পরে আমি নেতিবাচক কথা বলবো। আগে আমি বলে দিই যে কিরকম, যারা ফান্ড ম্যানেজার তারা কি বলছেন যে কিরকম হতে পারে ভবিষ্যতে, সেটা আগে বলে দিই। তাহলে আমার মনে হয় তারা ঠিকই বলছেন এবং ভালোই বলছেন। তো 1 মিনিট দিন, আমি একটু শেয়ার করে নিই। এবার এটা হচ্ছে এডেলওয়াইস মিউচুয়াল ফান্ড এর রিসার্চ থেকে বেরিয়েছে, এই জুলাই মাসের প্রথম তারিখে, বোধহয় প্রথম সপ্তাহে বেরিয়েছিল। এটা ইকোনমিক টাইমসে পাবলিশ হয়েছে, ওখান থেকে আমি টেবিলটা নিয়েছি। এবার দেখুন, এটা কি দেখাচ্ছে, রিকভারি প্যাটার্ন কি বলছে। নিফটি বিগত 2 বছরে মাইনাস দিয়েছে, বা 10%-এর কম রিটার্ন দিয়েছে, মানে বেসিক্যালি ফ্ল্যাট, স্ট্যাগনেশন, ডিক্লাইন কিছু হয়েছে। তো তারপরের 1 বছর আর 3 বছরে কিরকম রিটার্ন দিয়েছে, সেটাই দেখাচ্ছে। এবার দেখুন, এটা নয় যে যদি বিগত 2 বছরে ভালো না থাকে, যে আগামী 1 আর 3 বছরে ফাটাফাটি হবে, এরকম কিছু নয়, গ্যারান্টি হুম। নয়। হুম। কেননা আপনি দেখতেই পাচ্ছেন, মার্চ 2010 থেকে মার্চ 2012, যেখানে দু এই 2 বছরে 0% রিটার্ন ছিল, সেখানে 1 বছর, নেক্সট 1 বছরে খালি 7% দিয়েছে, নেক্সট 1 বছরে 5% দিয়েছে। হুম। কিন্তু তারপরে 3 বছরে টানা সিএজিআর 17-11% দিয়েছে। আবার উল্টো দেখেন, জুন 2007 থেকে জুন 2009, হুম। এই 2 বছরে 0% রিটার্ন।
নেক্সট পরের 1 ইয়ারে 1 বছরে 24%। কিন্তু 3 বছরে সিএজিআর খালি 7% দিয়েছে, তার মানে হুম। 24%-এর পরে তারপর মানে গতিটা একটু ধীমে হয়ে গেছে। হুম। এবার দেখুন Jan 08, মানে 2008 থেকে Jan 2007, হুম। এখানে -3% ছিল। 1 বছর তারপর 13% দিয়েছে, কিন্তু 3 বছর খালি 7% দিয়েছে। এখানে মনে রাখবেন দর্শক, আপনারা হয়তো অনেক পর্বেই আমি দেখিয়েছি, ডিসেম্বর 2007 থেকে এপ্রিল 2014 মার্কেট কিন্তু 0% রিটার্ন দিয়েছে এই 7 বছর। এই কিছু কিছু এর মধ্যে যে তথ্য আছে সেটা হচ্ছে ওই পিরিয়ডের মধ্যে, ওই হুম। পুরো লম্বা 7 বছরের মধ্যে, প্রায় 7 বছর। ঠিক আছে। হ্যাঁ। তো এবার আমরা যদি এবার এগুলো তো একটু পেছনের দিকে, আমরা যদি হুম। এবার সামনের দিকে আসি, তাহলে কি বলছে? এবার দেখুন সবচেয়ে কাছাকাছি ডেট দেখুন, অগাস্ট 2018 থেকে অগাস্ট 2020, এখানে -1% ছিল, কিন্তু তারপর 50% 1 বছরে দিয়েছে, আর 3 বছরে 19% দিয়েছে। জুলাই 2018 থেকে জুলাই 2020, -1, 42, 21। ডিসেম্বর 2014 থেকে ডিসেম্বর 2016, 0%। আমি বললাম না, এপ্রিল 2014 অব্দি রিটার্ন 0 ছিল 7 বছর, তারপর রিটার্ন এসছে, আবার 5-6 মাস পরেই আবার সেই এক জায়গায় পড়ে গেছে, আবার সেই 2 বছর ধরে এরকম চলছে বিভিন্ন কারণে। বিভিন্ন জিনিস সময় বিভিন্ন কারণে হয়েছে এগুলো। এবার তখন যদি দেখেন যে 2 বছর 0% রিটার্ন, নেক্সট 1 বছর 29% রিটার্ন, আর তার 3 বছরে সিএজিআর হচ্ছে 14%। কোনোটাই কিন্তু খারাপ নয়, খুবই ভালো রিটার্ন। খুবই মার্চ ভালো। 2011 থেকে মার্চ 2013, ওই একই ব্যাপার। হুম। হুম। এবার আসা যাক এখন কি অবস্থা। মে 2024 থেকে মে 2026 2% রিটার্ন দিচ্ছে। 2%। এবার আগামী 1 বছর, মানে মে 2027-এ আমরা কোথায় বসে থাকবো সেটা তো জানি না, আর হুম। মে 2029-এ কোথায় বসে থাকবো সেটাও জানি না। কিন্তু তথ্য দেখে মনে হয় যে একটা ভালো চান্স আছে যে আগামী 1 বছর 3 বছরের রিটার্ন যা পেছনে এসছে তার চেয়ে ভালো হবে। এইটুকু বোঝা যাচ্ছে তথ্য থেকে। এবার তথ্য, দেখুন তথ্য এমন একটা জিনিস, আমরা তথ্যের মধ্যে মানে খুঁজে বের করতে চাই সবসময়, যেটাকে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স বলে। এবার অনেক ডেটা থেকে আমরা যদি দেখি একটা প্যাটার্ন আসছে যে হ্যাঁ, পেছনে 2 বছর ভালো রিটার্ন নেই, আগের 1 বছর 3 বছর মোটামুটি ভালো আছে, তাহলে আমাদের মনেই হয় যথাযথভাবে যে এরকম এখনো হবে। এবার সমস্যাটা হচ্ছে যে মার্কেট এমন একটি বস্তু, তাতে কিছুই নিশ্চিত নয়। তবে তথ্য দেখে মনে হচ্ছে যে আগামী 1 বছরের রিটার্ন খারাপ হওয়ার কথা নয়, আগামী 3 বছরের রিটার্নও খারাপ হওয়ার কথা নয়, কিন্তু বাকি সব ভগবানের হাতে। হুম। স্যার। এবার আসা যাক আপনার হ্যাঁ। প্রশ্নের প্রথম ভাগে, প্রথম যে ভাগে, হ্যাঁ। মার্কেটটা এরকম কেন হচ্ছে। অনেক অনেক কারণ আছে, মানে সেই সেপ্টেম্বর 2024 থেকে শুরু হয়েছে, মার্কেট নিচে গেছে ওপরে গেছে, নিচে গেছে ওপরে গেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে লোকে বলেছে এই জন্য ওপরে যাচ্ছে নিচে যাচ্ছে। আমি বলবো প্রধান কারণ মার্কেটের হচ্ছে, মার্কেটে একটা মূল্যায়ন আছে, ভ্যালুয়েশন যেটাকে বলে। যখন মার্কেট খুব তাড়াতাড়ি খুব উপরে চলে যায়, তখন কি হয়, ওটাকে বলে ওভার ভ্যালু, মানে বেশি মূল্যায়ন দিয়েছে। ইন্ট্রিনসিক ভ্যালু, যেটা অ্যাকচুয়াল ভ্যালু, যেটা আসল মূল্যায়ন, তার চেয়ে অনেক বেশি মার্কেটে মূল্যায়ন হয়ে গেছে। তারপর কি হয়, তারপর স্বভাবতই কি হয়, লোকজন ভাবে এখন প্রফিট বুক করি, তাই জন্যই বিক্রিটা হয়। এবং তারা শেয়ার মার্কেট কিন্তু হচ্ছে ভবিষ্যতের দিকে দেখে সবাই নির্ধারণ করে। এবার যখনই দেখতে আরম্ভ করে যে কোম্পানিদের প্রফিট বা প্রফিট ফোরকাস্ট বা রেভিনিউ ফোরকাস্ট একটু ধীমি গতি হয়ে যাচ্ছে, তখনই ওরা তখনই শেয়ার হোল্ডার, মানে স্পেশালি এফআইআই বা ডিআইআই, যাদেরই বলুন, বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ওরা তখন হিসাব করে যে ভাই, এই ভবিষ্যতের 2-3 বছর তার মানে রিটার্ন ভালো আসবে না, এদের ভালো প্রফিট হবে না বা রেভিনিউ হবে না, তাই জন্য এই স্টক বেশি দিন ধরে রাখা উচিত না। তাই জন্য তখনই বিক্রি হয়। এবার সেই বিক্রিতে কি হয়, আপনার বছর 2-3 এরকম চলতে থাকে। তে কি হয়, আপনার আবার মূল্যায়নটা আবার অনেকখানি আসল মূল্যায়নের কাছাকাছি চলে আসে, তখন আবার লোকেরা কিনতে আরম্ভ করে, যে বলে এখন মূল্যায়ন ঠিক আছে, এখন ফোরকাস্ট যেরকম আছে সেই অনুযায়ী মূল্যায়ন ঠিক আছে, ভবিষ্যতের মূল্যায়নও ঠিক আছে, এখন কেনা যায়। কারণ দেখুন, যারা কেনে তাদের তো, ধরে নিন মিউচুয়াল ফান্ডটা কিনছে, তাদের তো দেখাতে হবে, মিউচুয়াল ফান্ড যারা আমাদের মতো বিনিয়োগকারী কিনছে, তাদের তো দেখাতে হবে যে আপনার লাভ হচ্ছে।
তারা তো মিউচুয়াল ফান্ডে ঢুকিয়ে লস করার জন্য কেউ করেনি, তাই না? হুম। তো তাই জন্য ওরা ওরা তো কনস্ট্যান্টলি দেখতে থাকে যে স্টক গুলো কিরকম বিহেভিয়ার করবে, কোন স্টকে থাকবো কোন স্টকে বেরোবো। ওই জন্যই ওরা ফান্ড ম্যানেজার। তো হুম। আসল কারণ হচ্ছে এটা মূল্যায়ন, অতিরিক্ত মূল্যায়ন, আবার অতি নিম্ন মূল্যায়ন, দুটো দিকেই হয়। অতি নিম্ন হয়ে গেলে কিন্তু তখন কেনা কেনা উচিত, কেননা আপনার লাভ হবেই হবে। কিন্তু এর মধ্যে একটা জিনিস কেউ বলতে পারে না কত দিনে হবে। হুম। সবাই জানে হবে, কিন্তু কত দিনে হবে এটা কিন্তু বলার ক্ষমতা নেই, আমি বলবো নেই। সে যতই বড় এক্সপার্ট হোক, কেউ বলতে পারে না। একদম। এবার আসি হচ্ছে বিভিন্ন কারণ দেখানো হয়, দেখানো হয় না, কারণের সাথে ওটা জুড়ে দেওয়া হয়। হুম। যেরকম অনেকদিন ধরে বলা হচ্ছিল ক্যাপিটাল গেইনস ট্যাক্স, ক্যাপিটাল গেইনস ট্যাক্স, শর্ট টার্ম এই ওই সেই অনেক কিছু আছে। আবার অনেকদিন ধরে বলা হচ্ছিল আমাদের এআই নেই, কিছু নেই, এই নেই ওই নেই, তাই জন্য আমাদের দেশে আর ইনভেস্টমেন্ট ফরেন থেকে আর আসছে না। ঠিক আছে। তারপর বলা হলো যুদ্ধ লেগে গেছে, তেলের দাম বেড়ে গেছে, তেল সাপ্লাই ডিসরাপশন হয়ে গেছে সারা পৃথিবীতে, তাই জন্য শেয়ারের দাম পড়ে যাচ্ছে। এই সব কারণেরই একটা করে ভূমিকা আছে, নিশ্চয়ই আছে, এরকম নয় যে ভূমিকা নেই। কিন্তু আবার আমি বলছি এগুলো সব হচ্ছে মার্কেট ফ্লো এর উপর নির্ভর করে। যেরকম 2 মাস আগে সবাই বলছিল যে ইন্ডিয়া মার্কেট তো এখন গেছে, কেননা সাউথ কোরিয়া তাইওয়ানের মতো মার্কেটও ইন্ডিয়াকে ওভারটেক করে গেছে মার্কেট ক্যাপিটালাইজেশনে। ঠিক 2 মাস পরে ইন্ডিয়া কিন্তু ওই জায়গাতেই আছে যেখানে ছিল, ওরা পড়ে গেছে। হুম। তাই জন্য এটা কোনো কিছুই স্থায়ী নয়। আর আরেকটা জিনিস মনে রাখবেন, এটা অনেকেই ভাবে না, এটা আমরাও পড়াশোনা করে বুঝেছি। পৃথিবীতে ডাইভার্সিফাইড মার্কেট, যে মার্কেট মানে শেয়ার মার্কেটে আপনার বিভিন্ন সেক্টরের অনেক কোম্পানি আছে, হুম। এরকম ডাইভার্সিফাইড মার্কেট কিন্তু খুব কম আছে। ইউএসএ একটা, ইউরোপ একটা, আমি ইউরোপ মানে পুরো ইউরোপিয়ান পুরো জোনকে আমি ইউরোপটা বলছি। দেওয়া। ওর মধ্যে মেইন হচ্ছে আপনার জার্মান স্টক আর ফ্রেঞ্চ, এই দুটোই মেইন, ঠিক আছে। আর ইউকের যে স্টক এক্সচেঞ্জ আছে, এই তিনটে মেইন। এছাড়া আছে চায়না, এছাড়া আছে ইন্ডিয়া। বাকি যে কোনো দেশ কিন্তু ডাইভার্সিফাইড নয়। ওগুলো আপনার এক দুটো সেক্টরে বিশেষ করে বেশি কনসেন্ট্রেটেড। সে ব্রাজিল বলুন, বা সাউথ আফ্রিকা বলুন, বা রাশিয়া বলুন, বা আপনার ধরে নিন তাইওয়ান জাপান বলুন, বলুন। বা সাউথ কোরিয়া বলুন। জাপান। জাপানও ডাইভার্সিফাইড মোটামুটি আমি বলবো, অতটা নয়। আহ, তবে চায়নার মতো নয়। জাপান হুম। ইজ ডাইভার্সিফাইড, সাউথ কোরিয়ার মতো অত কনসেন্ট্রেটেড নয়। তাই জন্য ইন্ডিয়া কিন্তু এখনো পৃথিবীতে ওই 5টা মার্কেট যেটা ডাইভার্সিফাইড মার্কেট, এখনো ইন্ডিয়ায় কিন্তু আছে, এখনো আছে। তাই জন্য ইন্ডিয়ার যে গল্পটা আছে সেটা থাকবে। এটা যতই আমরা নিজেরাই, আমরা আমরা আমাদের স্বভাব হচ্ছে নিজেদের ত্রুটি ত্রুটি নিয়ে আত্মবিশ্লেষণ করা, এটা আমাদের একটা স্বভাব। ঠিক আছে। এটা খারাপ কিছু নয়, এটা ভালো একদিক থেকে। কিন্তু এটা অতিরিক্ত হয়ে গেলে তখন কি মনে হয় এখানে কিছুই নেই। সত্যি কথা সেটা নয়, সব দেশেই কিন্তু প্লাস মাইনাস আছে। এবার দেখুন পৃথিবীতে কি প্রবলেম হচ্ছে এখন। যুদ্ধ কি আসল প্রবলেম? আসল প্রবলেম যুদ্ধ নয়। আসল প্রবলেম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এত বড় দেনা হয়ে গেছে, তাদের ডলারের ভ্যালু, ডলারের সঠিক মূল্যায়ন যদি কেউ করে না, তাহলে ওই ডলারের কোনো মূল্য নেই। তারা এত বছর ধরে 50 বা 60 বছর ধরে কেন ডলার, ডলার এত উপরে কেন? তার কারণ হচ্ছে পৃথিবীতে বাণিজ্য হয় ডলারে, এবং সেটা বাণিজ্য যাতে হয় ডলারে, সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অনেক কিছু করে। তারা যুদ্ধ লাগায়, তারা বিভিন্ন দেশকে কন্ট্রোল করে। স্যাংশন ইউরোপ ইজ লাগায়। কন্ট্রোলড বাই ইউএস, হুম। ইউকে ইজ কন্ট্রোলড বাই ইউএস, জাপান ইজ কন্ট্রোলড বাই ইউএস, সাউথ কোরিয়া ইজ কন্ট্রোলড বাই ইউএস, তাইওয়ান ইজ কন্ট্রোলড বাই ইউএস। ঠিক আছে। মিডল ইস্টে দেখুন বিগত 25 বছর ধরে আমেরিকা বিভিন্ন অজুহাতে বিভিন্ন যুদ্ধ লাগিয়ে পুরো রিজনটাকে ডিস্টেবিলাইজ করে বসে আছে। হুম। ওটা কিন্তু ইচ্ছাকৃত ভাবে, কেননা তারা জানে তাদের দেনা এত বড় যে তাদের দেশকে যদি অন্যের কম্প্যারিজনে যদি উপরে রাখতে হয়, তাহলে অন্যদের নিচে রাখতে হবে, নিচে নামাতে হবে। তাই তো জন্যই তাদের দেখবেন এগিয়ে যাওয়ার ভারতে সুযোগ এত, নেই আর কি। হ্যাঁ, তাই জন্য দেখবেন এ, ভারতে যত রকমের উল্টোপাল্টা জিনিসের সূত্রপাত কিন্তু 90% আমেরিকা, নাইনটি হুম। পার্সেন্ট হুম। ওরা মুখে এক বলে কথায় আরেক করে। ঠিক আছে। এটা আমেরিকার
এটা পুরনো ওদের অভ্যাস, ওরা দুমুখী পুরনো অভ্যাস, ঠিক হুম আছে। হুম এবার সমস্যা হচ্ছে যে ওরা যতদিন, দেখুন এটার একটা কোনো না কোনো দিন একটা বিহিত হবেই, হুম কোনো না কোনো দিন ডলার ওপর থেকে নিচে নামবেই, নামতে বাধ্য। কেননা ওদের যে, এবার দেখুন, ওদের সেন্ট্রাল ব্যাংক মানে আমাদের আরবিআই এর মতো ওদের ফেডারেল রিজার্ভ আছে, তাই তো। এত বছর ধরে কি হয়েছে, প্রায় 50-60 বছর ধরে আমেরিকা বাকি পৃথিবীকে বলেছে যে পৃথিবীর বাণিজ্য ডলারে হবে, তার প্রধান পণ্য হচ্ছে তেল, পেট্রোডলার। তাতে কি হয়েছে, বাকি সব দেশ বাধ্যতামূলকভাবে ডলার রাখতে হয়েছে। আমেরিকা কি করেছে, ডলার ছাপিয়ে গেছে। আর কেননা বাকি দেশ ডলার নিচ্ছে, বেশি মুদ্রা ছাপালে কি হয়, আপনার মুদ্রাস্ফীতি হয়। মুদ্রাস্ফীতি হয়ে যাবে, হ্যাঁ। আমেরিকা কি করেছে, আমেরিকা নিজের মুদ্রাস্ফীতিটাকে রপ্তানি করেছে বাকি পৃথিবীতে। আর আজকে কি হয়েছে, ওই ডলারের ডিপেন্ডেন্স হয়ে কি হয়েছে, আমেরিকা চাইলে কারোর ইকোনমিকে বন্ধ করে দিতে পারে, কারোর এই করতে পারে, কারোর এই করতে পারে। এবার এগুলোর বিহিত হবেই, এবং এটা কাউন্টার অ্যাকশন তো হচ্ছেই। চায়নাও পুশব্যাক করছে, আমরাও পুশব্যাক করছি, রাশিয়া করছে, অনেকেই করছে, ব্রাজিলও করছে, অনেকেই করছে। এই যে ট্যারিফ ফ্যারিফ ট্রাম্প যে বলছে, এগুলো সবই হচ্ছে ইকোনমিক ওয়ারফেয়ার আর কি। মানে যে আমেরিকাকে শীর্ষস্থানে রাখতেই হবে, যেন তেন প্রকারে না। এই হচ্ছে আসল মোদ্দা কথা, একদম মানে সঠিক মোদ্দা কথা। এবার এর মধ্যে যুদ্ধ লাগার কারণও হচ্ছে তাই, যুদ্ধ লাগানোর কারণও তাই, আর কিচ্ছু নয়, মনে রাখবেন। কেন, কেননা ইরান তেল বিক্রি করছিল ডলারে নয়, অন্য মুদ্রায়। লিবিয়াও তেল বিক্রি করতো অন্য মুদ্রায়, ইরাকও করতো অন্য মুদ্রায়। যেখানেই দেশ অন্য মুদ্রায় করে সেখানেই আমেরিকা ওই দেশকে ধ্বংস করতে চায় বা সাদ্দাম করেছে। হোসেন গাদ্দাফি তার সব থেকে বড় হ্যাঁ, উদাহরণ। একদম। তো এই হচ্ছে আসল জিনিস। এবার এগুলো এগুলো বোঝার জন্য ভালো আমাদের কি করণীয়, সোজা কথা। এগুলো তো সব ঠিক আছে, এগুলোকে জ্ঞান বলে। এই জ্ঞান নিয়ে কিছু কি লাভ আছে, আমি বলবো এই জ্ঞান জানার জন্য ভালো, আপনার জানা উচিত। কিন্তু কি করণীয়, দেখুন, নেতিবাচক জিনিসটা এত তুঙ্গে চলে গেছিল মধ্যখানে, এই মাস দুয়েক আগে অব্দি, যে তখনই বোঝা যাচ্ছিল যে এবার এর থেকে কিন্তু এর নিচে আর যাওয়া উচিত নয়। উচিত নয়। আনলেস বিশ্বযুদ্ধ লাগে, কিছু একটা হয়, হ্যাঁ। ওরকম কিছু হুম। একটা হয়। এবার কত মাসে বা কত বছরে ভালো রিটার্ন আসবে সে টাইমটা আমরা জানি না। কিন্তু যেটা প্রথমে দেখালাম, পর্বের প্রথমে যে ডেটা দেখালাম, তাতে বোঝা যাচ্ছে যে আসা উচিত। তো আমাদের কি করতে হবে, একটাই জিনিস, ধৈর্য ধরে বিনিয়োগ করতে থাকুন, আর কিচ্ছু দরকার নেই। সত্যি কথা তাই, আর কিচ্ছু দরকার নেই। একটা আম গাছ আপনি চারা লাগালেন, 5 বছর পর প্রথম ফসল দিল, সেই বছরে ফসল বেশ ভালো পেকে গেছে আম, ওই সময় শিলাবৃষ্টি হলো, গেল। চলো। কি করবেন, আম গাছ কেটে দেবেন না, পরের বছরের জন্য অপেক্ষা করবেন। ঠিক তাই হচ্ছে এই ব্যাপার, ধৈর্য ধরে রাখতে হবে। তো এপিসোডের শেষে আমরা যেরকম ভাবে আহ, কিছু চর্বিত চর্বা দিয়ে শেষ করি, আজকেও তাই। আজকে দর্শকদের কোনো রকম কোনো জ্ঞান বিতরণ করার কোনো ইচ্ছে নেই। তার একটাই কারণ, আহ, জ্ঞানটা কিছুক্ষণের জন্য, কারণ আপনারা ভুলে যাবেন। তো আপনাদের একটা শর্টকাট বলে দিই। শর্টকাট কথাটা না খুব ইউক্রেটিভ, খুব সবাইকে বেশ আকর্ষণ করে। কোনো স্টুডেন্টকে বলবেন আমি পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার শর্টকাট বলে দিচ্ছি, সে পুরো বই কিছুতেই পড়বে না, সে শুধু ওটুকুই পড়বে। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। আপনি, আপনাকে ধরুন আমরা যে প্রফেশনে আছে, আমরা সাংবাদিক, আমাদের যদি কেউ বলে দেয় যে এই 2-3টে সাবজেক্ট আছে, এখানে লিখলে সব থেকে বেশি পাঠকরা আপনাদের ওয়েবসাইটে আসবেন এবং পড়বেন, তার বাইরে কেউ কিচ্ছু লিখবে না, সব লেখা বন্ধ করে দেবে, ট্রাস্ট মি। দুনিয়াটা এরকম ভাবেই চলে, কারণ মানুষ স্বভাবতই খাটতে চায় না। এটা মানুষের একটা খুব মানে প্রাচীন প্রবৃত্তি বলা যায়, যে খাটবো না, মানে খুব রিগোরাসলি খাটবো না, শৃঙ্খলাবদ্ধ থাকবো না। এই জন্য বিরাট কোহলি বা ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, বা আপনারা স্ব স্ব ক্ষেত্রে যাদেরকেই একটা উচ্চ আসনে দেখতে পান, তারা কিন্তু একজন দুজনই হয়। কারণ তারা ওই শৃঙ্খলাবদ্ধ ডিসিপ্লিনড একটা লাইফ লিড করতে জানেন। তারা জানেন আমাকে ঠিক 8টা, 8:30টার সময় ঘুমিয়ে পড়তে হবে, 4:30, 4:45টার সময় উঠে আমাকে প্র্যাকটিস করতে হবে। বা যারা বিজনেস করেন তারাও কত রাতে শোন, ঘুমিয়ে পড়েন বা কত তাড়াতাড়ি ওঠেন, সেটা
তাদের রুটিনের উপর ডিপেন্ড করে, কিন্তু তারা ওই একটাই রুটিন বছরের পর বছর লাগাতার রেখে দিয়েছেন, শুধুমাত্র নিজের উন্নতি না, নিজের সংস্থার উন্নতি, নিজের আহ, যেরকম মেসি বা রোনাল্ডো খেলে তাদের দেশের উন্নতি চলে যার কি। তো শর্টকাটটা কি, আসি জ্ঞান খানিকটা হয়েই গেল। তো আপনাদের জন্য শর্টকাটটা কি, আমরা কি বলতে চাইছি, এতদিন ধরে প্রায় 1.5 বছর ধরে আমরা এই অনুষ্ঠানটি আমরা দেখাচ্ছি আপনাদের, আহ দীর্ঘদিন ধরে দেখাচ্ছি। তো 1.5 বছরের নির্যাস আপনারা যদি জানতে চান, তাহলে যে কোনো এপিসোড খুলে লাস্ট 15 মিনিট খালি শুনে নেবেন। লাস্ট 15 মিনিটে আমরা ওই একটাই কথা গত 1.5 বছর ধরে বলে আসছি: শৃঙ্খলাবদ্ধ থাকুন, বিনিয়োগে থাকুন, এবং ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যান, আপনাদের লাভ হবে। আমরা এই কথাটা এই ঘুরে ফিরে একটাই বিন্দুতে গিয়ে আমরা শেষ করি যে আমাদের ডেটা বলছে, সেবি এবং রিজার্ভ ব্যাংকের উভয়েরই ডেটা বলছে, আমাদের মানে মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করেন, আমি মিউচুয়াল ফান্ডের কথাই ধরছি কারণ আমরা যেহেতু এখানে মূলত মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করি, মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করেন তাদের মধ্যে মাত্র 1.5%, মানে 100 জনে মাত্র 1.5 জন 18 মাস বা তার বেশি সময় অবধি তাদের বিনিয়োগ ধরে রাখেন, বাদ বাকিরা আর কেউ রাখেন না। ফলে তারপর তারা এক্সপেক্ট করেন যে বিরাট একটা কিছু রিটার্ন পাবো, কিন্তু রিটার্ন পাবেন না। তো আপনাদের ওই শর্টকাট টুকু বলে দিলাম খালি। এছাড়া আমাদের অনুষ্ঠানে কি থাকে, কিছু পারিপার্শ্বিক জিনিসপত্র থাকে যেটা আপনাদের বিনিয়োগটা আরো এগিয়ে নিয়ে যেতে পারে। আহ আপনারা ক্লাসে যান কেন, মানে স্টুডেন্টদের বাচ্চাদের স্কুলে পাঠাতে কেন? তারা টিচারের কাছে কিছু শিখবে, তাই তো? তো এখানে বিনিয়োগের ক্ষেত্রে দরকার, সঠিক গুরু না থাকলে সঠিক দিশা আপনারা পাবেন না। তো এখানে আপনাদের যদি মনে হয় যে আপনারা দিশাহীন হয়ে রয়েছে, স্ক্রিনের নিচে সমস্ত নাম্বার যাচ্ছে, সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস যাচ্ছে, আপনারা কেবি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি আপনাদের যথাসাধ্য গাইড করার চেষ্টা করবেন, দিশা দেখানোর চেষ্টা করবেন, একটু আমরা বলতে পারি। তো বাকি তো অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। তো আজকের এপিসোডে আপাতত এই পর্যন্তই। সামনের পর্বে আমরা আবার একটু নতুন বিষয় নিয়ে ফিরে আসবো। হ্যাঁ, যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, অগস্ট মাসের শুরু এটা, আজকে সবে 3 তারিখ। অগস্ট মাস হচ্ছে স্বাধীনতার মাস। তো আমরা চাইবো আপনারা আপনাদের অর্থনৈতিক স্বাধীনতা বা ফাইন্যান্সিয়াল যে ইন্ডিপেন্ডেন্স আছে সেটা খুব তাড়াতাড়ি অ্যাটেন্ড করুন, তাড়াতাড়ি আপনারা পেয়ে যান, এবং আপনারা শেষ জীবনটা সুরক্ষিত করুন। ওটাই চাইবো, স্বাধীন হয়ে যান দয়া করে। অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে সেই স্বাধীনতাটা ঠিক স্বাধীনতা বলে মনে হবে না শেষ জীবনে। এটুকুই বলার, আপাতত এই পর্যন্তই। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।